হাতে রিক্সা ভাড়া থাকলে ফাহিম আর আগে পিছে কিছু দেখে না, সোজা রিক্সা ঠিক করে উঠে পড়ে। ভার্সিটি পর্যন্ত রিক্সা চলে হেলে দুলে। একটু মন কেমন করে বটে, মা খুব কষ্ট করে সংসার চালায়। এইটুকু রিক্সা ভাড়া খরচ না করলে একবেলার চালের টাকা হয়ে যায় চারজনের পরিবারটার, এবার তার চেয়ে তো বেশি থেকে যায় হয়তো। ফাহিমা তো খেয়াল করে না, বাড়ির দায়িত্ব মা ওকে কখনোই দেয়নি, বাবা মারা যাওয়ার পরেও না। এমনকি প্রতিটা দিন কি করে মা চালিয়ে নিয়েছে এই সংসারটা, কারো কোনো সাহায্য ছাড়া, সেটা ফাহিম দেখেও না দেখা ভান করে এসেছে সবসময়। কিছু ব্যাপারে চোখ বন্ধ করে ভাবতে হয় পুরো ঘটনাটা মিথ্যে, হাওয়ায় মিলিয়ে আছে। ঘটনাটা হয়তো থেকে যায়, তবু পাগলের সুখ মনে মনে। আজ রিক্সা ভাড়া করে উঠে পড়তে যাবে ফাহিম রিক্সায়, এমন সময় মাথার পেছনে আঘাত। প্রচন্ড ব্যথায় অন্ধকার দেখল ফাহিম। একটু পর উজ্জ্বল আলোটা ফিরে আসছিল একটু একটু করে। এমন সময় আরেকটা ব্যথার অনুভূতি। প্রথমবার যে মেরেছে সেবার আরো নিশ্চিত হওয়ার জন্য আঘাতটা করেছে। তবে হ্যাঁ, ফাহিমকে মেরে ফেলতে চায় না সে। রিক্সাওয়ালা কিছু একটা প্রতিবাদ করার চেষ্টা করেছিল মনে হলো ফাহিমের, তবে কিছু পরিষ্কারভাবে শোনার আগেই জ্ঞান হারালো ফাহিম। ঘুম ভাঙলো তাহলে? আমি এখানে। আর একটু ভালো করে কথা বলতে হবে যে খোকা, এভাবে বললে আমি ঠিক বুঝি না। বুড়ো কান, মানুষের কথা শোনার অভ্যাসটা অনেকদিন হলো চলে গিয়েছে। পানি। পানি? আমি পানি কোথায় পাবো? আচ্ছা, ওই মেয়েটার ব্যাগে মনে হয় একটা পানির বোতল দেখেছিলাম, ওকে আবার ওদিকে রেখেছি। বড্ড বাড়াবাড়ি করে, এত চেঁচালো, পরে আবার বাড়ি মেরে ঘুম পাড়িয়ে রাখতে হয়েছে। তুমি নিশ্চয়ই তেমন করবে না, বলো খোকা? না, তুমি খুব ভালো। ছেলেগুলোর সবকটাই খুব ভালো, মেয়েরাই শুধু। ব্যাপারটা হয়েছে কি জানো, অনেকদিন আগের কথা তো, ঠিক মনে নেই সেই বাচ্চাটা ছেলে ছিল নাকি মেয়ে। শুধু মনে আছে ওর ডাক নাম ছিল পলা, আর চোখের ডান পাশটা একটু বেশি বাঁকানো। আমার অনেক সময় লেগেছে এমন মানুষগুলোকে খুঁজতে। বয়সের হিসেব মেলানোটাও বড্ড ঝামেলার। তবে জানো তো, আর বেশি দিন নেই। আমার তালিকা বলছে আর কয়েকটা দিন। এই যে তোমার পানি। আমি এখানে কেন? আপনি কে? আপনি আমাদের বাড়ি মেরেছিলেন কেন? আমার মা? জানি জানি, তোমার মা গরিব, তোমার মায়ের তেমন কোনো টাকা পয়সা নেই। তা বাপু, যদি টাকার জন্য এইসব করতাম, তাহলে তুমি কেন ভাবছো যে তোমাকে ধরে নিয়ে আসতাম? অন্য কারণ আছে, বলবো পরে। আর যারা বাকি আছে তাদের একসাথে এনে নেই। আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, কাউকে খুঁজছি। কেন, তুমি কি আমাকে সাহায্য করবে? জানি না কতটা সাহায্য হবে, তবে একটু বিবরণ যদি দিতেন। ওই 1990 সালের কথা হবে সেটা। বাচ্চাটার বয়স তখন ছিল 4 কিংবা 5। শিমুলতলি থাকতো সে তার বাবা মায়ের সাথে। শিমুলতলির নাম শুনেছ? আমিও সেখানেই জন্মেছি। আর তারপর আমার শেষ সময়টাও। যাই হোক, বাচ্চাটার ব্যাপারে ওই যে একটু আগে বললাম, ওকে বাড়ির সবাই পলা নামে ডাকতো। আর তার ডান চোখের কোণটা একটু বেশি নিচের দিকে ঝুঁকে থাকতো। কিছু বুঝছো? কে হতে পারে? কে? সেই বাচ্চাটা ছেলে না মেয়ে সেটাও ঠিক করে জানেন না আপনি? না না, জানি না। আমার বয়সটাও তো তখন। আমি কি আর এত কিছু সে সময় বুঝি? বুঝলে আজকের দিনটা দেখতে হতো না কখনো। কি করেছিল সে? মানে আপনি তাকে কেন খুঁজছেন? সেই কথা পরে হবে, কিন্তু আগে বলো, তুমি কি সেই পলা? এখানে আরো 4 জন আছে তুমি ছাড়া। কেউ বলতে চায়নি, সবাই বলেছে সে পলা না। আমি যাকে খুঁজছি সে সেই পলা না। আমি জানি কেউ না কেউ মিথ্যা বলছে, আর সেই জন্যই আমি সব শিমুলতলি গ্রামের পলা নামের ওই বয়সের বাচ্চা যারা আজ তোমার সমান বড় হয়েছে তাদের ধরে নিয়ে আসবো। তারপরেও যদি না বলে কেউ, তখন 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 কি করবেন আপনি? তুমি না, তুমি সেই ছেলে না? হয়তো সেই বাচ্চাটা কোনো মেয়ে, আপনি তো ভুল মানুষকে তুলে এনেছেন। সবাই এক, সবগুলো একরকম।
আমার কথা শুনুন, আমাকে এখানে এভাবে আটকে রেখে যাবেন না প্লিজ। আরে আপনি সত্যি চলে যাচ্ছেন নাকি? পাগল নাকি আপনি? এই যে প্লিজ আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে বাসায় যেতে হবে, আমার মা হার্টের রোগী, প্লিজ। কোনো লাভ নেই, কেউ তোমার কথার উত্তর দেবে না। উনি চলে গেছেন। কে? আমি রিয়াদ, তোমারই মতো এখানে দুদিন হলো পড়ে আছি। আমি মনে হয় সবার শেষে, মানে তোমার আগে এখানে এসেছি, তাই কথা বলতে পারছি। বাকিদের অনেকে খায়নি, অনেকের শরীর সুস্থ না, অনেকে তো মানসিকভাবেই ধরে নিয়েছে যে এখান থেকে আর বের হওয়া সম্ভব না। কিন্তু কেন? কে ইনি? কি চান ইনি? ওই যে তোমাকে যতটুকু বলেছেন ততটুকুই আমাদের সবার শোনা, একটু এদিক ওদিক না। এখানে থাকা প্রত্যেকটা মানুষ এই কথাগুলো জানে। উনি সেই মানুষটাকে খুঁজে বের করবেন, এটাই তার ইচ্ছা। আর আর যতদিন খুঁজে না পান ততদিন আর কি, সেই কদিন এখানেই থাকতে হবে আমাদের। বেঁচে থাকলে তো ভালো, না থাকলে আরো ভালো। অন্তত কোনো পাগল বুড়োর হাতে মরতে হবে না। এভাবে যদি মরতে হয় তাহলে তো সে একইভাবে মৃত্যু হবে তোমারও, এই পাগল বুড়োর হাতে। আচ্ছা, উনি কি সত্যি পাগল? পাগল না হলে মানুষ এমন কেন করবে? খালেক সাহেব ইদানিং অফিসে প্রায় অনুপস্থিত থাকেন। জীবনে কোনোদিন অফিস কামাই করেননি খালেক সাহেব। 2-4 দিন না আসতেই পারেন অফিসে। হাজার হোক সরকারি চাকরি বলে কথা, একটু তো ইচ্ছে চালানোই যায়। কিন্তু সমস্যা হলো তখন যখন টানা 1 সপ্তাহ তার পাত্তা পাওয়া গেল না অফিসে। একটু একটু করে সবাই বুঝতে শুরু করলো যে অফিসে আলাদা করে খালেক সাহেবের মতন একজন মানুষের কোনো মূল্য না থাকতে পারে। তবে যে কোনো কাজ শেষ করতে হলে খালেক সাহেবকে সবারই দরকার পড়ে। প্রথমে উপরের পোস্টের কর্মকর্তা খবর নিলেন পিয়নের কাছে। কোনো খোঁজ না পেয়ে আরো কয়েকদিন অপেক্ষা করা হবে বলে ঠিক করা হলো। পরে আর থাকতে না পারে কাজের তাগিদে ফোন করা হলো খালেক সাহেবের বাড়িতে। ফোন ধরলেন তার স্ত্রী মিতা নূর। মিতা সহজ কণ্ঠে জানিয়ে দিল যে খালেক সাহেব অফিসে আছে। তার সাথে কথাবার্তা শেষ করে একবার বাইরে উঁকি মারলেন খালেক সাহেবের কলিগ মিনহাজুর রহমান। টেবিলটা ফাঁকা, সেখানে কেউ নেই। আচ্ছা দেখেন তো, এটা কি আপনার পরিচিত কারোর সাথে মেলে? এই যে আপা, এই বর্ণনাটা কি আপনার পরিচিত কারোর সাথে মেলে? কেউ তো কিছু বলতে চায় না। মোট 7টা শিমুলতলি গ্রাম, তার মধ্যে গিয়েছি 5টা গ্রামে, বাকি আছে 2টা। এটা শেষ করলেই থাকবে আর 1টা গ্রাম। গ্রামের স্কুলে যাব নাকি? সেখানে নিশ্চয়ই কিছু জানা যাবে। আসতে পারি? আসুন, বলুন কি করতে পারি। একটা ব্যাপারে একটু সাহায্য লাগতো। আমার এক কাছের মানুষ আর কি, এই ধরেন 96-97 সালের কথা হবে, তখন সে আপনার এখানে পড়ে, বেশ বড়। এই যে আপনারা কোন বয়সে যেন বাচ্চাদের স্কুলে ভর্তি নেন? 6 বছর। সেই ছেলে ধরেন ওই 1992-এর দিকে আপনার স্কুলে ভর্তি হয়েছে। এই বর্ণনার সাথে তার মিল আছে। একটু যদি খোঁজ দিয়ে উপকার করতেন। আচ্ছা, আপনি এসেছেন কোথা থেকে? আপনাকে যে আমি খবর দিব যদি পরে কোনো সমস্যা হয়। না, কোনো সমস্যা হবে না। পরিচিত মানুষদের মধ্যেকারই তো ব্যাপার, তেমন কিছুই না। খালি একটু খোঁজ নেয়া আর কি। আপনি বললে খুঁজতে একটু সুবিধা হতো, আর না বললে পুরো গ্রামটা ঘুরতে হবে। এই বয়সে সেটা করতে যাওয়া ঝক্কির ব্যাপার হবে বলেই আপনার কাছে আসা। তা ঠিক আছে। আচ্ছা, আপনি বসেন। আমাকে একটু ফাইল চেক করতে হবে আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে। অনেকদিন আগের কথা তো। আমি অবশ্য অনেক আগে থেকেই এই স্কুলের হেডমাস্টার। যদি সেই ছেলে এখানে পড়ে থাকে তাহলে তাকে হয়তো আমি চিনতে পারবো। আচ্ছা, ওর কোনো বিশেষ দিক বলতে পারেন, মানে যেটা দিয়ে চিনতে পারা যাবে? অবশ্যই। ওই তার ডাক নাম ছিল পলা। আর এই যে ডান চোখ না, এই চোখের দিকটা একটু কোঁচকানো, নিচের দিকটা ঝুঁকে থাকতো। এই যে বললেন, এবার চিনতে পেরেছি। এজন্যই জিজ্ঞেস করেছিলাম। বুঝলেন মশাই,
বয়স হলেও এখনো অনেক কিছুই মনে থাকে। বেশিরভাগ জিনিস ইচ্ছে করেও ভুলতে পারি না। তাহলে ওই ওই খোঁজটা? হ্যাঁ হ্যাঁ, ও তখন খুব ভালো রেজাল্ট করত, আমার খুব মনে আছে। বলেছিলাম ওর মাকে শহরে নিয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিতে। তারপরে কি ওরা চলে গিয়েছিল গ্রাম থেকে? হ্যাঁ, তারপরেই। ও যদি সেই পলা হয়, তাহলে আমার এই পরিণতির পেছনে দায়ী আপনি। কি বললেন? বুঝতে পারলাম না তো। না, কিছু না কিছু না। ধন্যবাদ খোঁজ দেওয়ার জন্য। ওর সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? মানে কোনো কল করে বা চিঠি লিখে যদি সম্ভব হতো যোগাযোগ করার, তাহলে অনেকদিন পর আবার পুরনো একটা মানুষকে দেখে ভালো লাগতো। আপনার বয়স হয়েছে, নিশ্চয়ই বোঝেন, পুরনো কাউকে দেখতে পেলে মন কেমন শান্তিতে ভরে যায়। তা ঠিক বলেছেন। কোথায় যেন ওদের নাম্বারটা টুকে রেখেছিলাম। একটু একটু ভালো করে মনে করুন, নিশ্চয়ই মনে পড়বে। ও, মনে পড়েছে। আমার বাড়িতে যেতে হবে আপনাকে সেজন্য। নাম্বারটা আমার বাড়িতে যে ফোন আছে সেটার মধ্যে সেভ করা। আর বলবেন না, আপনি নিশ্চয়ই বোঝেন আজকাল ছাত্ররা মোবাইলের প্রতি এত বেশি ফ্যাসিনেশন রাখে। আমি তো আমার ভালো মোবাইলটা স্কুলে আনতে একরকম ভয় পাই, কারণ বলা তো যায় না কে কখন ওটা নিয়ে যায়। আচ্ছা, আপনার বাড়িটা? গ্রামের যে কাউকে বললেই সে বলে দেবে। খালি বলবেন লুৎফুর হেডমাস্টারের বাড়ি। আসবেন কিন্তু। আজকাল পুরনো সম্পর্কের জন্য খোঁজ নিতে খুব একটা লোকজন আসে না। নিজেদের বর্তমান সম্পর্কই রাখতে চায় না, আবার পুরনো। মনে করে আসবেন। আর আপনার নামটা? আব্দুল খালেক। মিতানুরের বুক জ্বালা করছে সন্ধ্যে থেকে। বারবার কল করছেন স্বামীকে, কিন্তু সে ফোন তুলছে না। সকালে ভালো মানুষটা অফিসে গেল, এখন আবার তার কি হলো কে জানে। এতক্ষণ তো সে বাইরে থাকে না। রাত বাজে 9টা, তার উপর আবার ফোনও ধরছে না। আজকাল রাস্তাঘাটের যা অবস্থা, এগুলোর কোনোটার উপরে বিশ্বাস নেই মিতানুরের। ভালো ছিল সেই পুরনো সময় আর পুরনো দিন, যখন মিতার কাছের মানুষ ছিল দাদি আর দাদির প্রিয় পানের বাটা। প্রতিদিন পান ছেঁচে দাদির জন্য সে পান নিয়ে যেত। একদিন সে অভ্যাস বদলাতে হলো, কিন্তু মিতানুর থামায়নি অভ্যাস। নিজের জন্য এর পর থেকে পান বানায় সে। বিয়ের পরেও নিজের জন্য নিয়মিত পান বানায় মিতানুর। পানে থাকে দাদির প্রিয় সুগন্ধি। দাদি বড্ড ভালোবাসতেন মিতাকে, কিন্তু সে পান খেয়েই আজ সমস্যা হয়েছে। বুক জ্বালা করছে পান খাওয়ার পর থেকে। গ্যাস্ট্রিকের সমস্যা হয়তো। বাড়িতে ট্যাবলেট নেই। খালেক সাহেবকে বললে আসার সময় হয়তো গলির সামনের ওষুধের দোকান থেকে ট্যাবলেট আনতে পারতেন তিনি সহজেই। আবার ফোনটা হাতে তুলে নিল মিতানুর। এবার কল রিসিভড হলো। হ্যালো, কে বলছেন? আমি খালেক সাহেবের স্ত্রী বলছিলাম। এটা তো খালেক সাহেবের ফোন। আপনি? আমি শিমুলতলি গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার। সালাম জানাবা। আপনি আপনার স্বামীকে নিয়ে চিন্তায় আছেন বুঝতে পারছি। চিন্তা নিয়েন না, তার একটু শরীর খারাপ, জ্বর আর সাথে খুব মাথা ব্যথা। আজকে রাতে তাই ওনাকে আমাদের বাসাতেই থেকে যেতে বলেছি। মানে কি? আপনাদের বাসায়? মানে শিমুলতলিতে? এটা কোথায়? আপনার স্বামী আপনাকে না বলেই এসেছেন নাকি? আমি কি বলবো। না, সমস্যা নেই, বলুন আপনি। এটা কুমিল্লার একটা গ্রাম। কুমিল্লা শহর থেকে খুব বেশি দূরে না, হাইওয়ে ধরে রাস্তার ডান সাইডে। উনি আজ এখানে দুপুরে এসেছিলেন এক মানুষের খোঁজে। না কি পলা, একটা মেয়ে। বললেন অনেক আগের পরিচিত, অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, তাই খোঁজ নিতে এসেছিলেন। পলা পড়তো এক সময়, আমি তার মাস্টার ছিলাম। সে এখন শহরে থাকে। তার ফোন নাম্বার নিতেই আমার বাড়িতে আসেন খালেক সাহেব, আর সেখানেই জ্ঞান হারান। পরে তার গায়ে অনেক জ্বর দেখে আমরা যেতে দিইনি। এখন আপনিই বলেন কি করব ভাবি। এই অসুস্থতার মধ্যে ওনাকে বাইরে যেতে দেওয়াটা ঠিক হবে বলে তো আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, ওর একটু খেয়াল রাখবেন। আর ও একটু সুস্থ হলে আমাকে জানিয়ে দিবেন ফোন দিয়ে। আমার নাম মিতানুর, মনে থাকবে স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মনে থাকবে। আসলে ব্যাপার হলো কি ভাবি, আজকের দিনে এসব পুরনো ব্যাপার নিয়ে কেউ খুব একটা ঘাটাঘাটি করে না। তারপরেও আপনার স্বামী এমন কাজ করছেন, খুব ভালো লেগেছে বলেই। আচ্ছা, আমাদের গ্রামের মেয়েটা কি আপনাদের কিছু হয়? মেয়ে? না না না, আমার কিছু হয় না স্যার। তবে খালেক চিনলেও চিনতে পারে, তার পরিচিত মানুষ হয়তো। ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ,
একটু কোনো রকম খাবার খাইয়েই ঘুম পাড়িয়ে দিয়েছি। ওষুধ খাওয়া শেষ, মাথায় জলপট্টি দিচ্ছি। কোনো সমস্যা হবে না ভাবি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা, তাহলে এখন রাখলাম। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন স্যার, ঠিক আছে? আশা করি কোনো সমস্যা হবে না, তবে হলে অবশ্যই আপনাকে জানাবো। ফোনটা রেখে মিতানুরের হাতটা একটু কেঁপে গেল। আজ দুপুরের দিকে খালেক সাহেবের অফিস থেকে ফোন এসেছিল। তার মানে খালেক সাহেব সেখানে ছিলেন না। কয়েকদিন ধরে এইসব চলছে। শিমুলতলিতে খালেক সাহেবের কে থাকতে পারে? সেখানে তো মিতানুরের বাবার বাড়ি, তাও সেখানে অনেক দিন হলো যাওয়া হয়নি। সেই ছোটবেলাতে সেখান থেকে বাবা মায়ের সাথে শহরে চলে আসে মিতা। তারপর থেকে এমনটা চলছে। কিছুদিন আগে সেখানে একবার গিয়েছিল মিতানুর। না কারোর সাথে দেখা করেনি সে, তবে কিছু পুরনো হিসেব নিকেশ চুকিয়ে এসেছে। পুরনো একটা ভালোবাসা, পুরনো একটা সময়ের দরজায় তালা মেরে এসেছে। নিজেদের পুরনো বাড়িতে একবার ঘুরে এসেছে। আর সেই নদীর পার, ওর ছোট্ট সেই পুতুল, কত কিছু চলে এসেছিল মিতানুর জীবনে আবার নতুন করে। মনে হচ্ছিল যেন আবার অনেকদিন পর পুরনো সেই সময়, পুরনো সেই মিতানুরকে ফিরে পেল। আজকের এই নতুন মিতানুর। হেডমাস্টার স্যারকে চিনতে খুব একটা কষ্ট হয়নি মিতানুরের। বাবা মায়ের সাথে ঢাকায় চলে আসার পর মা চেয়েছিলেন গ্রামের সাথে যোগাযোগ রাখতে, কিন্তু মিতানুর সেটা রাখতে চায়নি। আজ আবার সেই একই জায়গায় এসে মিতানুরের জীবনে প্রবেশ করবে এত জোরে সোরে, সেটা বুঝতে পারেনি একেবারে। পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করলো, কোনো ফোন না পেয়ে একবার কল দিল খালেক সাহেবের নাম্বারে। এখন ওটা বন্ধ। ছোট্ট করে ব্যাগ গুছিয়ে শিমুলতলির দিকে রওনা দিল মিতানুর। মিনহাজ সাহেব, এদিকে একটু আসুন তো, কথা আছে। জি স্যার, বলুন স্যার। আচ্ছা, একটা ব্যাপার বলুন তো, খালেক সাহেব কি কোনো ছুটির আবেদন জানিয়েছেন? এমন টানা অফিসে না এলে পরবর্তীতে সমস্যা হতে পারে, কিন্তু বিশেষ করে উনি যখন কাউকে কিছু জানাননি, তখন ব্যাপারটা আরো বড় সমস্যা তৈরি করবে। আর আমি, আপনি, আমরা কি করছি? হাত পা গুটিয়ে বসে আছি খালেক সাহেব কখন ফিরে আসবে, জয়েন করবে সেই অপেক্ষায়। আমাদেরকে একবার ভালো করে খোঁজ নেওয়া উচিত না? এভাবে ছেড়ে দিয়ে বসে থাকলে তো সমস্যা। জি স্যার, আমি বুঝেছি। আমি ফোন করেছিলাম খালেক সাহেবের বাড়িতে। উনি আমার ডেস্কের পাশের ডেস্কেই বসেন। আমার একটা বাড়তি দায়িত্ব তো থাকেই, তবে সেজন্য না, একটু দুশ্চিন্তা হচ্ছিল বলেই খোঁজটা নিয়েছিলাম। কিন্তু ওনার স্ত্রী মিথ্যা কথা বলে দিলেন আমাকে। বললেন খালেক সাহেব নাকি অফিসে এসেছেন। মিথ্যা কথা? এমনও তো হতে পারে যে ওনার স্ত্রী যা জানেন ঠিক তাই বলেছেন। হয়তো খালেক সাহেব অফিসে এসেছেন এমনটাই জানেন ওনার স্ত্রী। কি বলেন? জি স্যার, হতে পারে। এ ব্যাপারটা মাথায় আসেনি। যে মানুষটাকে চেনেন না, তাকে ফোনের এপাশ থেকে কথা বলে চেনার চেষ্টা করবেন না। খালি খালি একটা মানুষকে মিথ্যুক বলে কোনো লাভ আছে? শুনুন, আপনি খালেক সাহেবের... তবে স্যার, একটা সত্যি কথা বলবো? বলেন। স্যার, খালেক সাহেবের মাথা কয়দিন ধরে খারাপ হয়ে গিয়েছিল। মানে আমি খুব ভালোই বুঝতে পারছিলাম যে উনি মানসিকভাবে সুস্থ নেই। কিভাবে বুঝলেন? ওনার আচরণে কিছু প্রকাশ পাচ্ছিল? হ্যাঁ স্যার, খুব ভালো করেই বুঝতে পারছিলাম যে কোনো একটা সমস্যা আছে। সেই প্রথম থেকেই দেখছি উনি একটা রুটিন মানেন। ঠিক সময় খান, ঠিক সময় কাজ শেষ করেন। এই উধাও হয়ে যাওয়ার কিছুদিন আগ পর্যন্ত উনি খাবার খেতেন না অফিসে এসেও, আর বারবার খালি আমার কাছ থেকে অফিসের কাজ বুঝে নিতেন। এমনকি ওনার অনেক কাজ আমি নিজেও করে দিয়েছি, এমনও হয়েছে। খালি শরীর খারাপ বলে পাশ কাটিয়ে যেতেন উনি। ব্যাপারটা তো আমি যা ভেবেছিলাম তার চাইতেও বেশি গুরুতর। আচ্ছা, আপনি যান, আমি কথা বলছি ওনার পরিবারের সাথে, আর খালেক সাহেবের কোনো খবর পেলে আপনাকে জানানো হবে। ঠিক আছে স্যার। শিমুলতলিতে নেমে একটা খুশির ঢেউ খেলে গেল মিতানুরের মনে। কেন যাবে না? যত সমস্যাই হোক, এই জায়গাটার প্রতি একটা আলাদা টান আছে তার। তখন তার বয়স একেবারেই কম। কিছু যে একটা হয়েছিল সেটা বুঝতে পারে সে, কিন্তু ঠিক কি হয়েছিল সেটা মনে করতে বেগ পেতে হয় মিতানুরকে। গ্রামের সবকিছু এক আছে, কিন্তু গ্রামের মানুষগুলো কি এক আছে? ভাবতে ভাবতে নদীর ধার ধরে হেডমাস্টারের বাড়ির দিকে হাঁটে সে। মজার ব্যাপার হলো, অনেক আগে জায়গাটা ছাড়লেও
স্মৃতি খুব টাটকা হয়ে এখনো মিতানুরের মনে জেগে আছে, কিন্তু কেন যেন একটা অন্যরকম ভয় কাজ করে ওর মনে। বারবার মনে হয় কিছু একটা এই স্মৃতির মধ্যেই লুকিয়ে আছে, সেটা প্রাণপণ ভুলে যাওয়ার চেষ্টা করছে মিতানুরের মস্তিষ্ক। এভাবে কিছুক্ষণ একটা জায়গায় থাকলে সেসব হয়তো মনে পড়ে যাবে, আর এমন কিছু হবে ভাবলেই আতঙ্কে হাত পা ঠান্ডা হয়ে আসে মিতানুরের। কি সে আতঙ্ক, সেটা বোঝে না সে। কে? আমি খালেক সাহেবের স্ত্রী। ও আচ্ছা, আপনি চলে এসেছেন। কিন্তু একটু সমস্যা হয়ে গেল যে, খালেক সাহেব তো এখান থেকে ঢাকার দিকে রওনা দিয়ে দিয়েছেন। আপনি ওকে বলেছিলেন যে আমি ফোন করেছি? সে সুস্থ আছে? আপনারা এই অবস্থায় তাকে ছেড়ে দিলেন কিভাবে? রাগ করবেন না ভাবি, আসলে আমরা ওনাকে ছাড়ি নাই, উনি নিজেই চলে গেছেন। আমরা চেয়েছিলাম আর একটা দিন উনি এখানে থাকুক। আসলে ওনার শরীরটা খুব বেশি ভালো ছিল না, তো আমরা জোর করার সুযোগ পাইনি। আসলে ওনার একটা নাম্বার দরকার ছিল, সেটা নিয়ে উনি চলে গেলেন। নাম্বার? কিসের নাম্বার? একজনের ফোন নাম্বার। আমাদের গ্রামে পলা নামের একটা মেয়ে, আপনাকে তো কালকেও বললাম ফোন করে। নেটে খুব সমস্যা করছিল, এজন্য ঠিকমতো আপনার কথা বুঝতে পারছিলাম না। কি বললেন? পলা নামে একটা মেয়ের খোঁজে এসেছিল খালেক সাহেব এখানে? আচ্ছা, কেন এসেছিল সেটা বলেননি? মানে কেন মেয়েটার খোঁজ নিতে এসেছিল সে? সেটা তো জানি না, তবে হ্যাঁ, উনি বলেছিলেন ওনার নাকি পরিচিত কেউ, ছোটবেলায় পরিচিত ছিলেন। অনেক দিন দেখা সাক্ষাৎ হয় না, তাই দেখা করার জন্য। যাই হোক, খালেক সাহেব তো খুব ভোরে চলে গেছেন, আমাদের কিছু জানিয়েও যাননি। আমরা এমনিতেও গ্রামের মানুষ খুব ভোরেই উঠি, কিন্তু তার আগেই উনি চলে যান। আর গত রাতেই নাম্বার নিয়েছিলেন, তাই ওনার কাজটা ভালো করেই হয়ে গেছে। শরীর মনে হয় ভালো লাগছিল একটু ওনার, এজন্যই। বাবারে বাবা, অনেক কষ্ট হয়েছে বুঝলেন ভাবি, কিচ্ছু খেতে চান না, অনেক কষ্ট করে খাওয়ানো হলো তাকে। অবশ্য জ্বরের মুখে ছিলেন, এজন্যই মনে হয় খেতে পারছিলেন না ঠিক করে। আচ্ছা স্যার, আমি তাহলে আজ আসি, দেখি ওকে ফোন করে পাওয়া যায় কিনা। আমি সকাল থেকে চেষ্টা করে যাচ্ছি ওর ফোনে, কিন্তু কেউ কল রিসিভ করছে না। তাই নাকি? এটা তো চিন্তার ব্যাপার হয়ে গেল। অসুস্থ মানুষ আরো অসুস্থ হয়ে গেল কিনা। একটা ঘোরের মধ্যে সময় পার হচ্ছে বলে মনে হলো মিতানুরের। সে বুঝতে পারছে না কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, কিন্তু সবকিছুই হয়ে যাচ্ছে, আর এই সবকিছু শেষ খুব একটা ভালো বলে মনে হচ্ছে না তার। এই ব্যাপারটা থেকে, এই শিমুলতলি গ্রাম থেকে খালেক সাহেবের সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় কি নেই? মনে আছে মিতানুরের, আগে কোনো সমস্যা থাকলে নদীর পাড়ে এসে বসত সে। এবারও ফিরে যাওয়ার আগে সেখানেই বসেছিল। আচ্ছা, কি এমন হলো খালেক সাহেবের? মিতানুর আর খালেক সাহেবের বয়সের পার্থক্য অনেক বেশি। প্রথমে পরিচয়, তারপর বিয়ে। কখনোই ভালোবাসার মতো কোনো ব্যাপার স্যাপার ছিল না, পরিবার থেকে পরিচয় হয়। খালেক সাহেবের বয়স একটু বেশি হয়ে গিয়েছিল, আর মিতানুরের মা বাবা চাচ্ছিলেন কোনো সেটেল মানুষের সাথে সংসার করুক তাদের মেয়ে, যার একটা চাকরি আছে, যার একটা শান্ত বোন আছে। এবং খালেক সাহেব সত্যিই তাই, সাত চড়ে রাগ কাড়েন না। তবে এই শান্ত স্বভাবটাই খুব মেজাজ খারাপ করে দিয়েছিল মিতানুরের বাসর রাতে। মানুষটা এত বেশি নির্ভেজাল, মিতানুরের বয়স আর কতই বা হবে, একটু হাসির অধিকার তো তারও আছে। কিন্তু খালেক সাহেব তেমন লোক নন একেবারেই, খুব নিয়ম মেনে চলা মানুষ তিনি। খুব একটা হাসেন না, মুখ গুজে কাজ করে যান, বাড়ি ফিরেন, খেয়ে ঘুমিয়ে পড়েন। মাঝে সাঝে টিভির রিমোট নিয়ে ডিসকভারি চ্যানেল দেখতে বসেন। একদিন তো তুমুল ঝগড়াই হয়ে গেল খালেক সাহেব আর মিতানুরের মধ্যে। এটা এখানে কেন? মিতা, গ্লাসটাকে টেবিলে রেখে দাও। আচ্ছা। আচ্ছা মিতা, এই কুশনটা কুচকে আছে কেন বলো তো? কুশনটা ছড়িয়ে দাও, দেখতে ভালো লাগে না। একটু ভদ্রস্থ হওয়ার চেষ্টা করো। ঠিক করে দিচ্ছি। মিতা, টিভির রিমোট কেন পাচ্ছি না? প্রতিবার একই সমস্যা। টিভির রিমোট থাকবে রিমোটের জায়গায়, কেন সেটাকে নিয়ে অন্য কোথাও রেখে দেবে তুমি? মানুষ দরকারের সময় খুঁজে পাবে কিভাবে? এখন আমার দরকার, এখন কোথায় পাবো আমি রিমোট? খুঁজে দিচ্ছি আমি। খুঁজে দিচ্ছ মানে কি? রিমোট কেন এদিক ওদিকে যাবে? আমি কতবার বলেছি খুঁজে দিচ্ছি, বললাম তো। সেটা তো তুমি দেবেই, কিন্তু আজ কথা বলো আমার সাথে ব্যাপারটা নিয়ে, বলা দরকার। এসব কি করো? এটা কি সংসার নাকি অন্য কিছু?
একটু গোছালো হতে শেখুনি? মা বাবা কি শিখিয়েছে তোমাকে? বলো, শিখিয়েছে কি? এইটুকু ব্যাপারগুলো যদি অগোছালো ভাবে করে রাখো তাহলে। তোমার রিমোট। না, আজ টিভি দেখা বন্ধ। আজ তুমি আমার কথার জবাব দেবে। বলো, আমার এই সংসারটা এভাবে নষ্ট করার মানে কি? একটুও দায়িত্ববোধ নেই, না হয় বয়স কম, কিন্তু এত বেশি কম হতো না। আপনি যেমন আপনি তেমন, আমি যেমন আমি তেমন। বাবা মাকে টেনে এনে কথা বলে তো ভদ্রতার মধ্যে পড়ে না। আপনার মধ্যে সেই ভদ্রতার জ্ঞানটাও নেই, কারণ আপনি এরকম। আমিও কিছু গুছিয়ে ঠিকভাবে রাখতে পারি না, চেষ্টা করছি, কিন্তু কত বেশি বার চেষ্টা করতে পারি বলেন? আমার চেষ্টাগুলো তো আপনার চোখে পড়ে না, খালি সেই ব্যাপারগুলো চোখে পড়ে যেগুলো নিয়ে আপনি কথা শোনাতে চান। তুমি কি আমাকে দোষ দিচ্ছ? যেখানে দোষ তোমার সেখানে তুমি উল্টো দোষটা আমার ঘাড়ে চাপাচ্ছ। বাহ, তোমার গুণের কোনো সীমা নেই। এমন একটা মেয়েকে বিয়ে করার চাইতে না করাটাই বেশি ভালো ছিল। আপনার বিয়ের বয়স ছিল? আমার বাবা মা বোকা, এজন্যই আপনাকে বিয়ের পাত্র ভেবেছে। আপনার মতো বয়স্ক একজনের আমার মতো একটা মেয়ে থাকা উচিত, বউ না। তুমি 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 আমার বয়স নিয়ে কথা শোনালে। শুনিয়েছি, কারণ আপনি এটাই শুনতে চান। এই কথা কাটাকাটির পর আর কথা হয়নি মিরানুরের খালেকের সাথে। খালেক সাহেবের সাথে ওর বিয়ে হয়েছে প্রায় 1 বছর। এখনো পর্যন্ত আপনি থেকে তুমিতে আসতে পারেনি মিরানুর। খালেক সাহেবের ব্যবহারটাও খুব একটা স্বামী সুলভ ছিল না কখনো। চেষ্টা করেছে মিতানুর, কিন্তু লাভ হয়নি। একদিকে নিজের চাইতে বেশি বয়সী একজন মানুষ, তার উপর বাড়তি আদিক্ষেতা। প্রশ্ন হলো, এই গ্রামে পলা নামের কাউকে কেন খুঁজতে আসবে খালেক সাহেব? উনি কি জেনে গেছেন মিতানুরের অতীত? উনি কি জেনে গেছেন যে মিতানুরই পলা? হালকা চিন্তার একটা রেখা পড়ে মিতানুরের কপালে। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ে সে নদীর ধার থেকে। এখন অনেক পথ পাড়ি দিতে হবে। ঢাকা থেকে মাত্র এসেছে, এখনই আবার ঢাকা ফিরতে হবে। আরেকবার ফোন দিল মিতানুর খালেক সাহেবকে। না, ফোন এখন কেবল বেজেই যাচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না সেটা। ফাহিম, ফাহিম, শুনছো? হ্যাঁ, শুনছি, বলো। আমি আমার একটা হাতের বাঁধন খুলতে পেরেছি। অন্ধকারে কিছু দেখা যায় না বটে, তবে তোমাকে বেঁধে রাখার জায়গাটা আমার চাইতে খুব বেশি দূরে না। আমি হয়তো চেষ্টা করলে তোমার হাতের বাঁধন খুলে দিতে পারবো। একটু দেখো তো, তাহলে হয়তো এক এক করে সবাইকেই। কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমি কাউকে এখানে মারার জন্য আনিনি, কাউকে এখানে সবসময় বেঁধে রাখবো বলেও আনিনি। কেন তোমরা চলে যেতে চাচ্ছ? কেন চলে যেতে চাচ্ছ? কারণ আমাদের বাড়ি আছে, আমাদের পরিবার আছে, তারা আমার জন্য অপেক্ষা করে। আমরা জানি না আপনার জন্য কেউ অপেক্ষা করে কিনা, কিন্তু আমাদের জন্য করে। আমি নিশ্চিত আমার মা এত সময় আমার খোঁজ না পেয়ে পাগলের মতো হয়ে গেছে। আমি তার একমাত্র ছেলে। আমার মা আর বোনের দিকে তাকিয়ে হলেও আমাকে ছেড়ে দিন প্লিজ। না, আগে খোঁজ নিতে হবে। খোঁজ নেওয়াটা দরকার। আর কতদিন লাগবে আপনার খোঁজ নিতে? জানি না, 10 দিন, 15 দিন, 2 দিন। অন্তত আমাদেরকে কিছু খেতে দিন। না খাইয়ে রাখলে তো সেদিন পর্যন্ত আমরা কেউ বেঁচেও থাকবো না। আপনার উত্তর দেওয়ার জন্য মৃত মানুষকে জিজ্ঞেস করে কি করবেন আপনি বলুন? মরবে না, তোমরা কেউ মরবে না। ওই মানুষ এত সহজে মরে না, মরতে সময় লাগে, অনেক বেশি সময় লাগে। অনেক কষ্ট পেয়ে অনেক সময় নিয়ে তারপরে মানুষ মারা যায়। আর পলাও মরবে, অনেক যত্ন নিয়ে অনেক সময় ধরে তাকে মারবো আমি। তোমাদের মধ্যে কেউ যদি সেই পলা হও, তাহলে তাকেও মরতে হবে, মরতেই হবে। কিন্তু আপনি তাকে চিনবেন কি করে? এখনই তো পারছেন না চিনতে। আমাদের মধ্যে কেউ যদি আপনার পলা হতো তাহলে তো চিনতে পারতেন। না, আমি জানি আমি পারবো। আমি ঠিক খুঁজে ফেলবো পলাকে। ওকে আমার মতো আর ভালো করে কেউ চিনতে পারবে না, কখনোই না। পলা মরবে, পলা মরবে, পলা মরবে।
মিতানুর ঢাকায় ফিরেই প্রথমে খালেক সাহেবের অফিসে গেলেন। সেটা অবশ্য তখন বন্ধ, কিন্তু মনে আশা ছিল মিতানুরের এখানে এলে হয়তো কিছু একটা খোঁজ পাওয়া যাবে। কিন্তু সেখানে গিয়েও কিছু পাওয়া গেল না, কোনো খবরই না। সকালে যে দারোয়ান থাকে সে দারোয়ান এখন থাকে না, শিফট চেঞ্জ হয়ে যায়। ফলে বাসায় ফিরতে হলো মিতানুরকে। আর সেখানে মিতানুর দেখা পেল খালেক সাহেবের। খালেক সাহেব সিঁড়িতে বসে আছেন, তার মাথার একটা পাশ বেশ ফোলা। কি হয়েছে তোমার? মাথায় কিভাবে লাগলো? তোমার ফোন কোথায়? ফোন রিসিভ করছো না কেন? আমি একটু পানি খাবো। চলো ভেতরে চলো, পানি দিচ্ছি। তুমি আমাকে তুমি ডাকছো কেন? আমি খেয়াল করিনি। আচ্ছা চলেন, আপনাকে পানি দিচ্ছি। শুনতে যদিও খুব একটা খারাপ লাগছিল না। আচ্ছা, তুমি কি কখনো শিমুলতলি নামে কোনো গ্রামে গেছো? এমন কোনো জায়গা চেনো? না তো, কি করে চিনবো? আমি তো কখনো ঢাকার বাইরেই যাইনি। হ্যাঁ, সেটা জানি। তবে তোমার বাবা বলেছিলেন তোমরা ঢাকায় আসার আগে গ্রামে ছিলে। ঢাকার আশেপাশেই কোনো একটা গ্রামে, ওই কুমিল্লার দিকে। গ্রামটার নাম কি কোনোভাবে শিমুল? না, আর হলেই বা কি? এই এক গ্রাম নিয়ে এত গোলমাল কেন করছো? আজ আমি ওই গ্রামে গিয়েছিলাম তোমাকে খুঁজতে। ওখানে কেন গিয়েছিলে? কি খুঁজতে গিয়েছিলে ওখানে? আছে কি ওখানে? আর শরীরের এই অবস্থা কেন? চোখ গর্তে ঢুকে গেছে কেন? একটু একটু অসুস্থ লাগে। আচ্ছা, তার মানে এর আগে কখনো তুমি এমন কোনো গ্রামে থাকোনি, তাই না? হ্যাঁ তাই, আর থাকলেও তাতে কিচ্ছু আসে যায় না। আসে আসে যায় আসে। তোমার হয়তো কিছু যায় আসে না, কিন্তু আমার আসে। তুমি বুঝবে না কি একটা সমস্যায় পড়েছি আমি। তোমাকে বোঝাতে পারবো না আমি। তবে ওই গ্রামের একটা মানুষকে আমার খুব দরকার, খুব বেশি দরকার। কোন মানুষকে? পলা, পলা নামের একজনকে। আমি ঠিক জানি না সে ছেলে না মেয়ে, তবে আমার জানা দরকার। জানতে হবে সে কোথায় আছে, কেমন আছে। এই পলাটাকে, এর সাথে তোমার এত যোগাযোগ কিসের? ছোটবেলায় আমরা একসাথে খেলতাম, একসাথে পড়াশোনা করতাম। পলা আমার বন্ধু ছিল, খুব ভালো বন্ধু ছিল। তুমি তুমি সেসব বুঝবে না। পলা তোমার বন্ধু ছিল? কি ভুল বকছো? হ্যাঁ, আমি ঠিক বলছি, কোনো ভুল বলছি না। তোমার বিশ্বাস না হলে তুমি যাচাই করে দেখতে পারবে পরে। এখনো সেই পলাকে আমি খুঁজে পাইনি। বাংলাদেশের এতগুলো গ্রামের নাম শিমুলতলি, তার মধ্যে পলাও আছে অনেক। ওকে আমার খোঁজা দরকার বলে আমি সবগুলো গ্রাম চষে বেড়াচ্ছি। তার মানে এই না যে ওকে আমি পেয়ে যাব, কিন্তু পাওয়াটা দরকার। ও আচ্ছা, তার মানে তুমি যে পলাকে খুঁজছো সে কোন জায়গার, মানে কোন শিমুলতলির মানুষ সেটা তোমার জানা নেই, তাই না? হ্যাঁ, নেই, জানা নেই। তবে খুব দ্রুত আমি জেনে যাব। আমার সাথে বড্ড অন্যায় করেছে সে। হয়তো করেছে, কিন্তু তুমি এভাবে খারাপ শরীরে এত দূর জার্নি করে আসলে, কাউকে না বলে চলে আসলে, এটাও কিন্তু খুব একটা ঠিক কাজ হয়নি। আমাকে কথা শোনাচ্ছ? আমি তোমার চাইতে বয়সে কত বড় সেটা মনে আছে তো? মনে রেখো, কখনো ভুলে যেও না। ভুলছি না, আমার মনে আছে। মনে থাকলে এখনো তুমি আমাকে তুমি তুমি করে সম্বোধন করতে না। তোমার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। যাই হোক, আমি পলার নাম্বার জোগাড় করেছি। কুমিল্লার শিমুলতলির পলার নাম্বার? হ্যাঁ, এটা শেষ হলে কেবল একজন পলা থাকবে যার খোঁজ নিতে হবে আমার। হিসেব মিলিয়ে ফেলার জন্য এমন চমৎকার সুযোগ আর আসবে না। পলাদের সবাইকে আমি এক জায়গায় পেয়েছি। এবার আমি যাকে খুঁজছি তাকে পেয়ে যাবই। ঠিক আছে, পেয়ে যাবে। এখন একটু ঘুমিয়ে নাও। খাবে? না, পরে খাবো। আর ঘুমাতে বলছো, কিন্তু ঘুম তো আসে না। মনে হয় চোখের পাতা কেউ একজন আঠা দিয়ে লাগিয়ে রেখেছে, বন্ধ করতে পারি না। সত্যি নাকি? দেখি তো। আরে, চোখের পাতা ফেলো দেখি। ফেলো চোখের পাতা। হয় না, আমি চেষ্টা করছি অনেকদিন ধরে, হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। কাল তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে। কিন্তু আমার যে অনেক কাজ। কাজ সব পরে, আগে ডাক্তার দেখাতে হবে। আর আমি তোমার অফিসে ফোন করে বলে দেব যে তোমার শরীর অসম্ভব খারাপ, তুমি রেস্ট নিচ্ছ। ডাক্তারের সার্টিফিকেট দেখাবো, তাহলেই হবে। কালকেও ফোন করেছিল তোমার অফিস থেকে, জানতে চাইলো তুমি কোথায়। আর তুমি কি বললে? আমি জানতাম না যে তুমি অফিসে নেই, কিছু তো জানাওনি, এজন্য। এখন কিভাবে বলবে অফিসে? আমি ম্যানেজ করে নেব, তুমি ঘুমিয়ে পড়ো। বহুদিন পর একটা শান্তির ঘুম হলো মিতানুরের। বিয়ের পর থেকে এমন ঘুম ঠিক কতবার করে ঘুমিয়েছেও সেটা হাতে গুনে বলা যাবে না। কেন সেটা? কিছু তো খাইনিও,
ঘুমের ওষুধ বা কোনো কিছু? তাহলে কালকে জার্নি থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল। শোবার ঘরে খালেক সাহেবকে না দেখতে পেয়ে বাইরে বের হলো মিতানুর। বাইরে বারান্দায় পায়চারি করছেন খালেক সাহেব। মুখ দেখে বোঝাই যাচ্ছে কিছু একটা হয়েছে। আবার কি হলো? এই সকাল সকাল এত চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি কেন? মিতানুর এগুলো তার দিকে। কি হয়েছে? আর বলো না, ওই যে নাম্বারটা যেটা গতকাল এনেছি সেটা বন্ধ দেখাচ্ছে। আমি সেই তখন থেকে চেষ্টা করেই যাচ্ছি কিন্তু পাচ্ছি না। ব্যাপার না, কত মানুষই তো সিম পাল্টায়, ফোন পাল্টায়, নতুন ফোন নেয়। এসব নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? কি আর এমন হবে বলো তো? আচ্ছা, এই পলা নামের মানুষটা ঠিক কি করেছিল তোমার সাথে বলো তো আমাকে। বলবো? বললে তো তুমি বুঝবে না। বলেই বা কি হবে? কিছু সাহায্য করতে পারবে তুমি? আমি আর পলা খেলতাম একসাথে। নদীর এই পাশে ওর বাসা ছিল, ওই পাশে পলা এসে প্রতিদিন বিকেলে দাঁড়িয়ে থাকতো। স্কুল শেষ করে আমি অপেক্ষা করতাম ওর জন্য। দুটো গ্রাম, দুটো মানুষ, কিন্তু সব সময় একে অন্যের প্রতি কি টান। মা বাবা নাম রেখেছিল মানিকচড়। আমি 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 এই গল্প আর শুনবো না। না, না। আমি আর শুনবো না। না না, তোমাকে শুনতে হবে, শুনতে হবে তোমাকে। আমি এসেছিলাম, আমি সেই দিনেও নদীর এপারে এসেছিলাম যেদিন পলা আসেনি। ও ছিল অন্য কোথাও, অন্য কোনো জায়গায়, নতুন কিছু শিখছিল সে। আমি জানতাম গ্রামে নতুন এক লোক এসেছে, পুতুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পলা সেই পুতুল নিতে গিয়েছিল সেই মানুষটার কাছে। ওর পুতুল যেমন তেমন পুতুল ছিল না, ওতে মানুষকে আটকে রাখা যেত সব সময়ের জন্য। নিজের কাছে আটকে রাখা যেত ওই পুতুলের মাধ্যমে। কি যে বলছো তুমি? বাচ্চাদের গল্প মনে হচ্ছে। ভূত, প্রেত, জিন। জানি না কি, হয়তো কোনো জাদুটোনা। কিন্তু আমি বাধা পড়ে গিয়েছিলাম। পলা কাকে সবসময় পুতুল করে ওর পাশে রাখতে চেয়েছিল বলতো? আমাকে। আমি মরে গেলাম, বুঝলে মিতা? আমি মরে গেলাম। আর তারপর প্রতিনিয়ত একটু একটু করে মরতে শুরু করলাম। প্রথমে বুঝিনি, বাবা মাও বোঝেনি কি হচ্ছে। পলা বুঝতে পেরেছিল কিনা আমি জানি না, তবে ওর এই সত্যি কথাটা কাউকে বলেনি, এমনকি আমাকেও না। আমি কেবল জানতাম আমি মরে যাচ্ছি, পলাকে ছেড়ে চলে যাচ্ছি। আমার চলে যাওয়ার একদম ইচ্ছে নেই, তবু চলে যাচ্ছি। প্লিজ প্লিজ বন্ধ করো এই গল্প। এই গাঁজাখুরি গল্প আমি আর নিতে পারছি না। কেন? এটা গাঁজাখুরি গল্প মনে হচ্ছে কেন তোমার? তুমি নিজের হাতেই তো এই গল্প লিখেছিলে পলা। আমি 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 জানি তুমি সে, তোমাকেই আমি খুঁজছিলাম, সেটাও আমি জানি এখন। মনে আছে আমি যখন শেষবার তোমার সাথে দেখা করেছিলাম তখন তুমি বলেছিলে থেকে যেতে, আমাকে থেকে যেতে বলেছিলে। কি ভেবেছিলে তুমি? আমি মরে গিয়েছি বলে ওই পুতুলের মধ্যে আমার আত্মাটাও মরে গেছে? আমি আটকে ছিলাম অনেকগুলো দিন পলা। একটা কেবল সমস্যা হয়েছিল, আমি ভুলে গিয়েছিলাম, সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি কে, কেন এই পুতুলের ভেতরে আটকে আছি সব ভুলে গিয়েছিলাম। কিন্তু একটা নাম মনে ছিল, পলা। তোমার সেই ছোটবেলার অবয়ব প্রায় হালকা হয়ে আমার চোখে ভাসত। আর এক রাগ, অসম্ভব রাগ, কেবল শরীরে পাক খেয়ে উঠতে উপরে। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, আমি ভাবিনি এমন কিছু হবে। কিন্তু যখন বুঝলাম যে তুমি আর থাকবে না, সেই পুতুল থাকলে, তখন আমি পুতুল ভাঙার চেষ্টা করেছি। কিন্তু পুতুল ভাঙেনি। পুতুলটাকে আমি তারপর মাটি চাপা দিয়ে আসি তুমি মারা যাওয়ার পর। না, কেবল পুতুল না, তুমি আমাকেই মাটি চাপা দিয়ে এসেছিল ওই দিন। আমি কিছুই বলতে পারিনি, আমি কেবল তোমার পা দেখেছি। তোমার ছোট ছোট করে ছাটা চুলগুলো চোখে ভেসেছে। সব সময় হয়তো অপেক্ষা করছিলাম এমন একটা দিনের, যেদিন তুমি আবার আসবে, আবার এসে আমাকে একটা সুযোগ দেবে প্রতিশোধ নেয়ার। তুমি কি করে বুঝলে এটা আমি? হ্যাঁ, মানছি আমার নাম পলা, কিন্তু আমি যে সেই পলা সেটা তুমি কি করে বুঝলে? আমি জানি তোমার আগের নাম্বার এটা, তাই না? তুমি হয়তো জানো না,
তোমার আগের এই বন্ধ করে দেওয়া নাম্বারটা তোমার মা মাঝে মাঝে ব্যবহার করেন। আজ সকালে আমি ট্রাই করেছিলাম, আর তখন ফোনটা যায়, আর তোমার মা রিসিভ করেন, কিন্তু কিন্তু খালেক, তুমি তো খালেক, তুমি তুমি কি করে? এই একটা ব্যাপার আমার অপছন্দ হয়েছে। এত বয়স্ক একটা মানুষকে তুমি করে বলতে লজ্জা লাগে না? মুখে বাজছে না? আমার জীবন নষ্ট করে দিয়েছো, এখন কি এই মানুষটার জীবনটা নষ্ট করে দিতে চাও? বলো বলা। আমি কোনো পলা না, আমি কারো পলা না রাব্বি। আমি চাইনি, যেটাই হোক আমি চাইনি এমন কিছু করতে। আমি তোমাকে সব সময় আমার সাথে চেয়েছিলাম। এটা তো নিশ্চয়ই খারাপ কিছু ছিল না? ছিল কি? একটা বাচ্চা চাইতে পারে তার খেলার সঙ্গী তার সাথে সব সময় থাকুক। কিন্তু কিন্তু তুমি যা করেছো সেটা অনেক বাড়াবাড়ি হয়ে গিয়েছিল বলা। আমার কথা একবার ভাবার দরকার মনে করলে না তুমি? ছোট ছিলাম রাব্বি, আমি অনেক ছোট ছিলাম। শুধু তাই না, আমাকে ভুলেও গেলে। এতদিনে একবার দেখতে যাওনি? আমি যেতে চাইনি। আমি জানি না, কোনোভাবে আমি নিজেও ভুলে গিয়েছিলাম ঠিক কি হয়েছিল শিমুলতলিতে। শুধু বারবার মনে হচ্ছিল কেবল যেন কিছু একটা হয়েছে, না হলে এমন করে আমার মন কেউ ডাকতো না। তুমি তুমি বিশ্বাস করো, যদি আমার মনে থাকতো আমি অবশ্যই যেতাম। তবুও আমি গিয়েছিলাম, কিছুদিন আগে গিয়েছিলাম। জানি, আর সেখান থেকে আমার আবার নতুন করে শুরু হয়। মনে আছে তুমি একটা পুতুল তুলেছিলে মাটি থেকে, এবার মনে আছে? ওটা আমার রাখা পুতুল, মানে তুমি ছিলে, তাই না? আমি বোকা, চিনতে পারিনি। তোমার সাথে সাথে এসে তোমার স্বামীর শরীরে প্রবেশ করেছি, আর তারপর খোঁজ করেছি আমার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকা একটা নাম, পলা। পলা। তার মানে পুতুল তোলাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে আমার। আমি ভেবেছিলাম এর সাথে আমার কোনো পুরনো স্মৃতি জড়িয়ে আছে। বারবার টানছিল ওই জায়গাটা আমাকে, ওখানে আমি পুতুলটা পেয়েছিলাম, তবে মনে করতে পারছিলাম না কেন এটা এখানে। তারপর 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 আর কিছু না বলা। তোমার পক্ষে যে সাফাই দাও না কেন তুমি, এই খেলা তো শেষ। খেলা? এখানে খেলা আসলো কোত্থেকে? জীবন নিয়ে খেলা হয় না রাব্বি, জীবন নিয়ে খেলার কোনো মানেই হয় না। তা হয় না, কিন্তু তুমি তো আমার জীবন নিয়ে খেলেছো, আমি সেটার প্রতিশোধ তো নিতেই পারি, তাই না? তুমি তুমি কি করবে? তোমাকে ঠিক সেভাবেই মাটিতে পুঁতে ফেলবো, যেভাবে তুমি আমাকে পুঁতেছিলে। একটু একটু করে মরবে তুমি, আর আমি সেটা দেখে শান্তি পাবো। এতটুকুই, আর কিছু না, আর কিছু চাই না আমি। এটা এটা তুমি মোটেও ঠিক করছো না। তুমি কেবল রাব্বি না, তুমি খালেকও। আমার বাবা মা অনেক ভরসা করে তোমার কাছে আমাকে দিয়েছে খালেক। তুমি সেই কথা না রেখে পারো না, তুমি এভাবে এমন কিছু করতে পারো না যাতে আমার কোনো ক্ষতি হয়। পারে খালেক, সব পারে, কারণ খালেকের মধ্যে এখন আমি আছি, রাব্বি আছে। রাব্বি, যেটা হয়েছে সেটা ছোটবেলার একটা ভুল ছিল। প্লিজ এটা নিয়ে আর বাড়িও না, প্লিজ ভুলে যাও, প্লিজ। এতগুলো দিন এভাবে ভুলে যাব? জাস্ট ভুলে যাব? খুব ভালো বলেছ, কিন্তু আমি ভুলতে পারবো না। আমি যে কষ্ট পেয়েছি, সে কষ্ট পেয়ে মরে গেছি, সেটা শোধ আমি নেব। শুধু তাই না, তুমি মরবে না, শুধু মরবে তোমার বাবা মা। তারা তোমাকে কিচ্ছু শেখাতে পারেনি। ওরা দেখেও দেখেনি যে একটা মেয়ের হাতে এই পুতুল কি করছে, মেয়ে কোথায় কি করছে সেটাও দেখেনি। আর এই সব কিছুর মধ্যে বলির পাঠা হতে হয়েছে আমাকে। আমি তো চাইনি, আমি কিছুই করতে চাইনি। আমার ভুল ছিল এটাই যে আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। এখন কি আমি তোমার বন্ধু না রাব্বি? যেটা হয়েছে সেটা ইচ্ছে করে হয়নি। তুমি কেন ভাবছো আমি ইচ্ছে করে এমন করেছি? আমি যেটা করেছি সেটা বাচ্চা হিসেবে করেছি, মোটেও কোনো বড় মানুষের কাজ ছিল না সেটা। খুব ভেবে চিন্তে করা কিছুই হয়নি। কেন ভাবনি তুমি কিছু? তোমার সবকিছু অনেক বেশি প্রয়োজন না? আর আমার জীবনটা কিছু না? আমি তখন ছোট্ট ছিলাম, সেই ছোট্ট রাব্বি তোমার বন্ধু ছিল। আর এখন যে রাব্বি তোমার সামনে আছে সে অন্য কেউ। সে অনেক দিন অপেক্ষা করে তারপরে একটা রাস্তা পেয়েছে তার পুরনো রাগের হিসেব নেয়ার। আমি কি সেটা নেব না? সেটা বলতে চাও তুমি? খালেক, গলা
ছাড়ো না। কে? ও, আপনি বাড়িতেই আছেন তাহলে? আসলে অনেকদিন ধরে অফিসে যাচ্ছিলেন না, তাই একটু খোঁজ নিতে আসলাম। অফিস থেকে আপনাকে পাঠিয়েছে মিনা সাহেব? না, আমি নিজে থেকে এলাম। ভাবলাম কি না কি হয়েছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে। এত বছর ধরে একসাথে কাজ করছি, একটু তো খোঁজ ঠিক আছে, খবর। ঠিক আছে, আমি কাল থেকে অফিস জয়েন করব। কাল শুক্রবার, ছুটির দিন। ওকে, তাহলে পর থেকে অফিসে আসবো। এখন আপনি আসুন। ভাবি কি ভেতরেই আছেন? আপনি এখন আসুন মিনহাজ সাহেব, আমি পরে কথা বলবো আপনার ব্যাপারে। মিতা, পলা, কোথায় তুমি? কোথায় কোথায়? পরদিন সবাই জানতে পারলো খবরটা, আর খবর ছড়িয়ে পড়লো খুব দ্রুত। খালেক সাহেবের স্ত্রী মিতানুর বারান্দা থেকে নিচে পড়ে আহত হয়েছে, আর আঘাত গুরুতর। খালেক সাহেব সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে এসেছেন তাকে। তবে এত বাজেভাবে পড়েছে মিতানুর যে বাঁচবার সম্ভাবনা কম, আর বাঁচলেও সেটা খুব একটা ভালোভাবে বেঁচে থাকা বলা হবে না। পুলিশ এসে গেছে। প্রথম সন্দেহ গিয়েছে খালেক সাহেবের উপরে। যদিও এক্ষেত্রে কোনো মোটিভ খুঁজে পেল না পুলিশ, তবে স্বামী স্ত্রীর ঝগড়া প্রায় চলত। সেখান থেকে এমন কিছু হয়েছে কিনা সেটা বোঝার জন্য চেষ্টা চালাচ্ছে তারা। খালেক সাহেব অবশ্য মিতানুরের সেবা করছেন যথাসাধ্য। প্রতিবার অফিস থেকে ফেরার পথে হাসপাতাল ঘুরে আসেন তিনি একবার করে। তার দৈনন্দিন জীবনের রুটিন আবার আগের জায়গায় চলে গেছে। কিছুই বুঝতে পারেনি তিনি কিভাবে এমন কিছু ঘটল। তার কেবল মনে আছে তিনি বারান্দায় শুয়ে আছেন, আর চোখ খুলতে খানিকটা রক্তের ছোপ ছোপ চোখে পড়ল। উকি মেরে দেখতে পেলেন নিচে মিতার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন সেখানে অনেক জড়ো হয়ে গেছে। তাদের মধ্যে থেকে কোন রকম ভাবে মিতাকে টেনে তিনি বের করেন, তারপর হাসপাতালে নিয়ে আসেন। পুলিশ নানা রকম প্রশ্ন করছে খালেক সাহেবকে, তবে সেগুলোর কোনোটার উত্তর খালেক সাহেবের কাছে নেই। তিনি গত কয়েক সপ্তাহ যেন কোথায় হারিয়ে গিয়েছিলেন সেটা তার কিছুই মনে নেই। তবু পুলিশের কাছে ফাইনাল একটা জবানবন্দির জন্য যেতে হলো তাকে। আপনি কি কাউকে সন্দেহ করেন, বা আপনার স্ত্রীর জীবনে এমন কিছু হয়েছিল বলে কি আপনি মনে করেন, যার জন্য এমন কোনো স্টেপ নিতে পারে আপনার স্ত্রী? আসলে আমি সঠিক বলতে পারবো না, শুধু জানি এই যে আমি মানসিকভাবে বেশ কয়েকদিন একটু বিপর্যস্ত ছিলাম। সেটা কেমন? আমি অনেক কথা মনে রাখতে পারছিলাম না। এই যেমন আমার স্ত্রী এবং আমি নিশ্চয়ই একসাথেই বারান্দায় ছিলাম, কিংবা সে বারান্দা থেকে পড়ে যাবার শব্দ পেয়ে আমি সেখানে গিয়েছি, কিন্তু আমি কিভাবে বারান্দায় গেলাম সেটা আমার মনে পড়ছে না। এমনকি গত কয়েকদিনের অনেক কথাই আমার মনে নেই, যেন একেবারে হাওয়া হয়ে গেছে মস্তিষ্ক থেকে। আমার কেবল মনে আছে আমার স্ত্রী ডাক্তারের কাছে নিয়ে যেতে চেয়েছিল আমাকে। তার মানে আপনি বলতে চাইছেন আপনার মানসিক এই সমস্যার কারণেও হয়তো আপনি আপনার স্ত্রীকে ঠেলে ফেলে দেওয়ার একটা চেষ্টা করতে পারেন, যেহেতু আপনার নিজের মস্তিষ্কের উপর আপনার কোনো কন্ট্রোল ছিল না। আমি ঠিক জানি না এরপরে আপনারা কি করবেন। আমি তবু সত্যি যদি বলতে যাই তাহলে সেটাই। আমি নিজেও জানি না ঠিক কি হয়েছিলাম। আমার মস্তিষ্কের উপর যেহেতু আমার নিয়ন্ত্রণ ছিল না, তাই এমন কোনো কিছু হলেও সেটা অবাক করার মতন কোনো ব্যাপার হবে না। আপনার স্ত্রী তো আপনার চেয়ে বয়সে ছোট, বেশ অনেক ছোট। কত বছরের ডিফারেন্স আপনাদের? 14 ইয়ার্স, 14 বছরের। এত বড় গ্যাপ থাকার পরেও বিয়ে? প্রেমের বিয়ে নাকি? না, পারিবারিকভাবে দেখে বিয়ে করি আমরা। এই জন্যই হয়তো আমার মতন বয়স্ক একজনের সাথে ওকে সংসার করতে হচ্ছে। এমনটা হতে পারে স্যার যে এই সমস্যা থেকে মানসিকভাবে ঠিক ভালো ছিল না আমার স্ত্রী। আর আমি যদিও জানি না, তবু আমার মানসিক কোনো সমস্যা যদি দেখা দিয়ে থাকে গত কয়েকদিনের মধ্যে, তাহলে এই সব মিলিয়ে হয়তো আমার স্ত্রী আর নিতে না পেরে এমন একটা কিছু করেছে। হতেই পারে অফিসার, আমি জানি এক্ষেত্রেও আমার দায় চলেই আসে পুরো ব্যাপারটায়। আপনাদের মধ্যে ঝগড়া হতো বেশ কয়েকদিন ধরে ঝগড়া চলছিল। আসলে এই বয়সের পার্থক্যটাই দায়ী এই সমস্যার পেছনে। আমি মানুষ হিসেবে ওর চাইতে অনেক বেশি আলাদা। আমি একটু নিয়মে থাকতে পছন্দ করি, আর ও করে না। বাচ্চা মেয়ে,
সব মিলিয়ে তবে তেমন বড় কিছু কখনো হয়নি। হালকা চেঁচামেচি করতাম, একদিন পর ঠিক হয়ে যেত, ওই এমনটাই। আচ্ছা, আপনার স্ত্রীর পরিবার কিছু বলেনি আপনাকে? কোন ব্যাপারে? ওই যে ওর বলেছে, তবে ঠিক কি বার বলবে বলুন? তারাও জানে যে মিতানুর কত বেশি খামখেয়ালি ছিল। আমার স্ত্রীর মা এখন আফসোস করছেন আমার সাথে ওনার মেয়ের বিয়ে দেয়া নিয়ে। আমি জানি না স্যার আমি ঠিক কি করব, তবে সুস্থ জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি আমি পুরোপুরি। হয়তো আপনারা নতুন কোনো তথ্য পাবেন, আমি হয়তো দোষী সাব্যস্ত হব, তবে এমন কিছু করার কোনো ইচ্ছে আমার ছিল না স্যার, কখনোই ছিল না। এরপরে আপনারা যা সাজা দেবেন তাই হবে। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। লোকটার কথা শুনে তো মনে হচ্ছে না যে সে মিথ্যা বলছে। বাকি ব্যাপারগুলো, কিন্তু এই মেয়েটা যদি মারা যায় তাহলে হয়তো সত্যিই খালেক সাহেবকে বন্দি করতে হবে। কিন্তু তেমন কিছু কি সত্যিই ঘটবে, বা এমন কোনো প্রমাণ কি হাতে পাবো? না, খালেক সাহেবের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি মিতানুরও বেঁচে আছে। যদিও কথা বলা বা কোনো কাজ করার ক্ষমতা আর বাকি নেই তার মধ্যে। বিছানাগত হয়ে সারাদিন কেবল শুয়ে বসে সময় কাটে এখন মিতানুরের। কেবল চোখটা নড়ে খুব আবেগী হয়ে গেলে। প্রথম থেকে মিতানুরের বাসা থেকে খোঁজখবর রাখা হলেও ইদানিং বেশিরভাগ দিক খালেক সাহেবের সামনে। সকালে একবার হাসপাতাল হয়ে তারপর আবার অফিস যান, তারপর ফেরার পথে হাসপাতালে যান, কিছুক্ষণ থেকে রাতে বাড়ি ফিরে খাবার খেয়ে চলে যান হাসপাতালে, তারপর ভোরে বাড়ি ফিরে। এভাবেই চলছে খালেক সাহেব আর মিতানুরের জীবন। ফাহিম আর রিয়াদের সাথে বাকি যারা ছিল তারা সবাই ছাড়া পেয়েছে। কোনো কারণ ছাড়াই এরা সকলে নিজেদের বনানীর আলিশান রাস্তার পাশে আবিষ্কার করেন এই মেয়ে ছেলের দল। সকালের আলোয় এমনভাবে 5 জন তরুণ তরুণীকে হাত পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে অবাক হয়ে আশেপাশের মানুষ। খুব যাদের শরীর খারাপ তারা এখনো হাসপাতালে, তবে গুরুতর কিছু হয়নি। কারণ কি এমন কাজ করেছে, কার নামে পুলিশের কাছে বলবে তারা? চেহারা তো কারোরই জানা নেই। খালেক সাহেব কখনো নিজের চেহারা দেখাননি ছেলে মেয়েদেরকে, তাই সেটা চেনার কোনো প্রশ্নই আসে না। খানিকটা বর্ণনার কণ্ঠ দিয়ে কিছুই হয় না। সবকিছু ঠিক চলছিল, কেবল চলছিল না মিতানুরের জীবন। সেটা যেন কোথাও আটকে গিয়েছে হুট করে। প্রতিদিন খালেক সাহেব হাসপাতালে আসবেন সে অপেক্ষায় থাকেন মিতানুর। ওইটুকুই তার জীবনের একমাত্র আনন্দ। সেদিনও অন্যদিনের মতন অপেক্ষা করছিল মিতানুর। খালেক সাহেব ঢুকলেন হাসপাতালের ঘরে। ঘরে তখন নার্স বা ডাক্তার কেউ নেই। তারপর হঠাৎ করে থেমে গেল খালেক সাহেবের পা। কেমন আছো বলা? আমি রাব্বি। না, তোমাকে মারতে আসিনি আমি। সেদিন তুমি কেন লাফ দিয়েছিলে বারান্দা থেকে বলো তো? খালেক নামের ওই মানুষটা ফেসে যেত তোমার জন্য, ঠিক যেমন অনেকদিন আগে আমি ফেসে গিয়েছিলাম তোমার বন্ধুত্বের জালে। কেন বারবার একই কাজ করতে চাও তুমি? মানুষের জীবন নষ্ট করে দেওয়া ছাড়া আর কিছু কি করতে পারো না তুমি? আর কিছু কি রচে না তোমার? না, আমি তোমাকে মারবো না, ভয় পাও না। তুমি একদিক দিয়ে ভালোই করেছো। আমি তোমাকে মারতে চেয়েছিলাম, এটা ঠিক, তবে তুমি যে কাজটা করেছো সেটা আরো ভালো হয়েছে। ঠিক আমার মতন অবস্থা এখন তোমার। আমি একটু একটু করে মরে গিয়েছিলাম, তারপর আটকে গিয়েছিলাম মাটির পুতুলের দুনিয়ায়। তুমিও আটকে গেছো, নিজের শরীরের ভেতরেই আটকে গেছো। খুব ভালো লেগেছিল জানো, যখন জানলাম তুমি মরনি। তুমি খুব ভালো করেই বেঁচে আছো, তবে তবে চলতে পারবে না, কথা বলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার ঠিকঠাক প্রতিশোধ। তবে একটা ব্যাপার সব চাইতে ভালো হয়েছে, সেটা কি জানো? সেটা হলো তোমার স্মৃতি। আমি পুতুলের মধ্যে বন্দী ছিলাম, কিন্তু তোমার নাম আমাকে সব সময় তাড়িয়ে বেরিয়েছে।
ঠিক তেমন এখন তোমাকেও এই স্মৃতি, এই কয়দিনের ঘটনা, তোমার অতীত সবটুকু তাড়িয়ে বেড়াবে। আমার প্রতিশোধ পুরোপুরি হয়ে গেছে মিতা। আমি এখন শান্তিতে বিদায় নিতে পারি। তবে তোমার জন্য এই একটা উপহার আছে আমার কাছে। কি দেখবে? দেখতে চাও কি এনেছি আমি? এই যে এই পুতুলটা, মনে পড়ে? এই পুতুলটাই জাদু ছিল নাকি অন্য কিছু আমি জানি না, কিন্তু এর মধ্যে আমি বাস করেছি বছরের পর বছর। তুমি যখন বাইরের আলো বাতাসে হেসে খেলে বেড়াচ্ছিলে, আমি তখন এই পুতুলের অন্ধকারে আটকে ছিলাম। তুমি পুতুলকে মাটির তলায় রেখে দিয়েছিলে, আমি সেখানেই ছিলাম। আমাকেও তুমি মাটিতে আটকে থাকতে বাধ্য করেছিলে। তোমার টেবিলের পাশে রেখে গেলাম পুতুলটা। আমি নিশ্চিত করতে চাই যে তুমি সব কিছু মনে রাখবে, কোনো কিছু ভোলা চলবে না তোমার। না, এমন করলে চলবে না। তোমাকে তো মনে রাখতেই হবে। আমার সাথে কি করেছিলে মনে রাখবে না? তোমাকে মনে রাখতেই হবে। প্রতিবার এই পুতুলের দিকে তাকাবে তুমি, আর তোমার মনে পড়বে কি করেছিলে তুমি, আর কেন এই জায়গায় এসে এভাবে আটকে গেছো। রাব্বির কথা কখনোই ভুলতে পারবে না তুমি। আমার প্রতিশোধ আমি নিয়েছি, এখন আমার শান্তি শান্তি। কতদিন দুটো চোখ বন্ধ করে ঘুমাই না, এবার শান্তিতে ঘুমাবো আমি, শান্তিতে। রাতের বেলা খালেক সাহেব খাবার নিয়ে বের হতে যাবেন হাসপাতালের উদ্দেশ্যে। এমন সময় তার মনে হতে লাগলো একটু আগেও গিয়েছিলেন তিনি হাসপাতালে। আসলে তার নাম সাইন করা আছে হাসপাতালের বইয়ে। আবারও ভুলে গেছেন তিনি। বাড়ির দিকে হাঁটা শুরু করলেন তিনি। এবার ডাক্তার না দেখালে আর চলছেই না।